আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 8.3 উচ্চতর গণিতে 8.3 পড়ব ইনশাআল্লাহ। 8.1 এবং 8.2-এ আমরা কিছু টপিক পড়েছি, কমপ্লিট করেছি, যার মধ্যে অন্যতম হচ্ছে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ। আমরা কোনভাবে কোণকে দুই ভাগে সংজ্ঞায়িত করতে পারি, জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণে আমরা বলি যে যখন দুটি রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়, ওই বিন্দুতে কোণ উৎপন্ন হয়। জ্যামিতিক কোণের একটি বৈশিষ্ট্য হচ্ছে জ্যামিতিক কোণ 0 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি কল্পনা করা যায় না জ্যামিতিক কোণে, এবং 360 ডিগ্রির বেশি কোণ জ্যামিতিক কোণে হিসাব করা হয় না। অপরদিকে ত্রিকোণমিতিক কোণ বলা হয় যদি একটি রশ্মিকে কেন্দ্র করে অপর একটি রশ্মি ঘূর্ণায়মান থাকে, তবে ঘূর্ণায়মান রশ্মিটি কোণ উৎপন্ন করে। ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞা অনুযায়ী 0 ডিগ্রি থেকে শুরু করে যে কোনো পরিমাপের কোণ সম্ভব, অর্থাৎ 1000 ডিগ্রি কোণ আমরা বলতে পারি, 20,000 ডিগ্রি কোণও আমরা বলতে পারি। ত্রিকোণমিতিক কোণের যে কনসেপ্ট, সে কনসেপ্ট ইউজ করে, সে সংজ্ঞাটা ইউজ করে আমরা যে কোনো পরিমাণের কোণ কল্পনা করে নিতে পারি। সো এটা একটু মনে করিয়ে দিলাম, কারণ 8.3-এ আমরা বিভিন্ন কোণের জন্য ত্রিকোণমিতিক পরিমাপের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো নির্ণয় করব, সেজন্য আমাদের জানা থাকা উচিত এই ব্যাপারটাই, সেজন্য একটু মনে করিয়ে দিলাম। যাই হোক, আমাদের 8.3-এ যে টপিকগুলো আলোচনা হয়েছে তার মধ্যে সর্বপ্রথম ঋণাত্মক সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই ব্যাপারটা আসছে। তো ঋণাত্মক কোণ কাকে বলে আমরা বলেছি, ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞায় আমরা বলেছি যদি একটি রশ্মিকে কেন্দ্র করে অপর একটি রশ্মি ঘূর্ণায়মান থাকে। অতএব সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি, এই যে যদি এটি একটি রশ্মি হয়, এই রশ্মিকে কেন্দ্র করে যদি এই রশ্মিটি ঘূর্ণায়মান থাকে, তবে এই রশ্মিটি ডেফিনেটলি দুইভাবে ঘুরতে পারে। একটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে, অপরটি হলো ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। যদি এটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তখন যে কোণগুলো উৎপন্ন হবে সেই কোণগুলোকে আমরা ধনাত্মক কোণ বলি। যদি ক্লকওয়াইজ ঘুরে, তবে যে কোণগুলো উৎপন্ন হয় সেই কোণগুলোকে আমরা ঋণাত্মক কোণ এভাবে সংজ্ঞায়িত করি। তাহলে ঋণাত্মক সূক্ষ্মকোণ কখন পাবো? যদি এই রশ্মিটি ঘুরতে, যদি ও এ রশ্মিকে কেন্দ্র করে ও এ প্রাইম রশ্মিটি ঘুরতে গিয়ে ঘড়ির কাঁটার দিকে ঘুরে, যদি সেটি এই পজিশনে আছে, তখন আমরা যে কোণটি পাবো সেটিকে আমরা -θ বলতে পারি। কেন? কারণ হচ্ছে এটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ উৎপন্ন করেছে। ঋণাত্মক সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন এই যে এই জায়গাতে যখন রশ্মিটি এসে পৌঁছিয়েছে, তখন এখানে আমরা যে ঋণাত্মক সূক্ষ্মকোণ পেয়েছি, এই ঋণাত্মক সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ 6টি অনুপাতগুলো এই কোণের জন্য কি দাঁড়াবে সেটি আমরা নির্ণয় করব। যেহেতু এটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে ও প্রাইম রশ্মিটি এই পজিশনে এসছে, যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরে এই পজিশনে এসছে, অতএব এটা ঋণাত্মক কোণ উৎপন্ন করেছে, এবং এই ঋণাত্মক কোণের জন্য আমরা ত্রিকোণমিতিক 6টি ত্রিকোণমিতিক অনুপাত সাইন, কস, ট্যান, কট ইত্যাদি, সেক, কোসেক ইত্যাদির মান নির্ণয় করব। তো এই মানটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা জানি কিভাবে ত্রিকোণমিতিক 6টি অনুপাত, লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, ভূমি বাই অতিভুজ কস থিটা, লম্ব বাই ভূমি ট্যান থিটা, ভূমি বাই লম্ব কট থিটা, তারপর অতিভুজ বাই লম্ব কোসেক, ভূমি বাই অতিভুজ সেক, এভাবে করে আমরা 6টি অনুপাত পাই। তো এখানে যদি আমি দেখি, এবং আমরা যেহেতু এটাকে ও এক্স প্রাইম রশ্মি ও এক্স রশ্মি কল্পনা করেছি, এবং এটাকে ও ওয়াই, এটাকে আমি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় চিন্তা করেছি, যেখানে 0 বিন্দু থেকে, অর্থাৎ ও বিন্দু থেকে ডান দিকে গেলে এক্সের ভ্যালু ধনাত্মক, এবং ও বিন্দু থেকে উপরের দিকে গেলে ওয়াইয়ের ভ্যালু ধনাত্মক, নিচের দিকে গেলে ওয়াইয়ের ভ্যালু ঋণাত্মক। অতএব এখানে ও এ প্রাইম রশ্মিটি এই পজিশনের জন্য এই ত্রিভুজটি আমরা পাই। যদি বলি এ প্রাইম ও
বিসি, এই রশ্মিটি আমরা পাই, যেখানে এটি হলো কোণ থিটা। তাহলে এখানে লম্ব হবে আমার বিসি, ভূমি হবে আমার ওসি, অতিভুজ হবে ওবি। ওবি সমান আমরা আর ধরি, ওসি সমান এক্স হবে, ওসি সমান এক্স, এবং বিসি সমান মাইনাস ওয়াই। কেন মাইনাস ওয়াই? কারণ এটি ও এক্স রশ্মি থেকে নিচের দিকে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিভিন্ন বিন্দুগুলোকে বসিয়ে আসছি ক্লাস 6 থেকে। সো আশা করি তোমরা জানো বি বিন্দু এর স্থানাঙ্ক যদি আমরা নির্ণয় করি, এখানে বি বিন্দু এর স্থানাঙ্কে এক্স এর ভ্যালু ধনাত্মক হবে, ওয়াই এর ভ্যালু ঋণাত্মক হবে, যেহেতু এটা ও এক্স অক্ষ থেকে নিচের দিকে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে 6টি অনুপাত নির্ণয় করি, এখানে সাইন টিটা সমান হবে কি? সাইন টিটা সমান হবে কোন বাহু লম্ব বাই অতিভুজ। লম্ব হলো মাইনাস ওয়াই, অতিভুজ হলো আর। সো সাইন টিটা এর মান ঋণাত্মক আসবে। এভাবে আমরা যদি সকল ভ্যালু নির্ণয় করি, তাহলে আমরা দেখব সাইন, কোসেক, ট্যান, কট এই চারটির মান ঋণাত্মক আসবে মাইনাস ওয়াই এর কারণে। কিন্তু এক্স বাই আর অর্থাৎ ভূমি বাই অতিভুজ, যেটি হলো কস টিটা, আর এবং আর বাই এক্স যেটি হলো সেক টিটা, এই দুটি ত্রিকোণমিতিক অনুপাতের মান ধনাত্মক আসবে, কারণ এখানে ওয়াই নেই। বাকি চারটি অনুপাতের মধ্যে হর অথবা লবে ওয়াই আছে, যার কারণে এগুলোর মানের মধ্যে ঋণাত্মক আসবে। অর্থাৎ আমরা সাইন মাইনাস টিটা, অর্থাৎ সাইন মাইনাস সূক্ষ্মকোণ সমান মাইনাস সাইন টিটা, অর্থাৎ এটার মান ঋণাত্মক আসবে। আমরা দেখেছি কীভাবে আসছে। কস মাইনাস টিটা সমান কস টিটা। কেন? কারণ এটা এক্স বাই আর, যেখানে এক্স এবং আর এর ভ্যালু দুইটি ধনাত্মক। ট্যান মাইনাস টিটা, এভাবে আমরা যা বলেছি সেটি আমরা পেয়েছি। এরপরে আমরা যদি পরের টপিকে যাই, সেটি হলো সাইন পাই বাই 2 মাইনাস টিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। অর্থাৎ আমি সাইন অর্থাৎ সূক্ষ্মকোণের জন্য, সূক্ষ্মকোণ সোজা কথায় সাইন টিটা পাই বাই 2 মাইনাস টিটা মানে কি? মানে হলো সূক্ষ্মকোণ। কেন পাই বাই? আমরা জানি পাই বাই 2 মানে 90 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি। এগুলো আমরা 8.1 ক্লিয়ার করেছি যে পাই বাই 2 মানে হলো 90 ডিগ্রি, পাই বাই 2 মাইনাস টিটা মানে এটি আমরা একটি পূরক কোণ অথবা সূক্ষ্মকোণের কথা বলছি। তো সূক্ষ্মকোণের কথা যদি বলি, এই সূক্ষ্মকোণটা কীভাবে পাবো? আমরা যদি একটি কোয়াড্র্যান্ট, চারটি কোয়াড্র্যান্ট আঁকি, তাহলে আমরা পাই বাই 2 মাইনাস টিটা এর মানে হচ্ছে, ধরি আমরা এই কোণটার কথা যদি বলি, এই কোণটাকে আমরা বলতে পারি 90 ডিগ্রি থেকে, এই 90 ডিগ্রি থেকে আমরা সাপোজ এই কোণটির কথা বলতে চাইতেছি। সো আমরা বলতে পারি কোণটাকে দুইভাবে চিন্তা করতে পারি। এই যে এই কোণ যেটা আছে, কোণ এক্স, এই কোণকে আমরা চিন্তা করতে পারি 90 ডিগ্রি থেকে এই কোণটি বাদ দিলে, অর্থাৎ এই টিটা কোণটি বাদ দিলে আমরা এক্স কোণটি পাবো। তো এভাবে আমরা চিন্তা করতে পারি। এভাবে চিন্তা করলে অ্যাকচুয়ালি কি দাঁড়ায়, আমি সরাসরি আর ডিটেলসে না গিয়ে আমি সরাসরি জিনিসটা কি দাঁড়াচ্ছে সেটা বলছি। তোমরা চাইলে বইয়ের মধ্যে এই টপিকটি একটু উল্টিয়ে দেখতে পারো। আমি ক্লাসটি শর্ট করার জন্য আমি আর ডিটেলসে যাচ্ছি না। সাইন 90 ডিগ্রি মাইনাস টিটা সমান কস টিটা। এটা কেন কস টিটা হলো? এই কোয়েশ্চেনে আমি আসছি লাইভ এক্সাম্পল দিয়েই আসতেছি। কস পাই বাই 2 মাইনাস টিটা, অর্থাৎ কস 90 ডিগ্রি মাইনাস টিটা সমান সাইন টিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস টিটা সমান কট টিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস টিটা সমান সেক টিটা, সেক 90 ডিগ্রি মাইনাস টিটা সমান কোসেক টিটা। অর্থাৎ সাইন কসে গিয়েছে, কস সাইনে গিয়েছে, ট্যান কটে গিয়েছে, তারপর কোসেক সেকে গিয়েছে, সেক কোসেকে গিয়েছে, কট ট্যানে গিয়েছে 90 ডিগ্রি মাইনাস টিটা এর জন্য। এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি দিই, তাহলে বিষয়টা তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। মনে করো আমরা সাইন 60 ডিগ্রির কথা বলছি। সাইন 60 ডিগ্রি, এটাকে 90 ডিগ্রি মাইনাস টিটাতে যদি আমি রূপান্তর করি, তাহলে কি দাঁড়াবে? সাইন 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটাই তো দাঁড়াবে। সো এটাকে যদি আমি রেডিয়ানে প্রকাশ করি, রেডিয়ানে 90 ডিগ্রিকে আমি যদি পাই বাই 2 এইভাবে প্রকাশ করি, পাই বাই 2 মাইনাস আমরা জানি
π/6 সমান 30 ডিগ্রি, π/6 বিষয়টা এইভাবে দাঁড়াবে। এটা সমান আমরা বলছি cos থিটা, সো cos π/6। আমরা এটা কোণের মান থেকে সরাসরি দেখি sin 60 ডিগ্রি, তাহলে শুরুতে বিষয়টা ছিল sin 60 ডিগ্রি। তাহলে আমরা যদি দেখি sin 60 ডিগ্রি এর মান কত, sin 60 ডিগ্রি এর মান √3/2। এটিকে আমরা ফাইনালি কি পাচ্ছি, cos π/6, cos π/6 মানে 180/6 অর্থাৎ 30 ডিগ্রি। দেখো cos 30 ডিগ্রির মান কিন্তু √3/2। আমি আবার বলছি sin 60 ডিগ্রির মান, sin 60 ডিগ্রির মান √3/2, cos π/6 মানে 30 ডিগ্রির মান √3/2। তাহলে দেখো আমরা যে গাণিতিক প্রসেস, সেই প্রসেস ফলো করে আমরা প্র্যাকটিক্যালি যে মানটা পাচ্ছি, সেই মানটা আমাদের যে সূত্র, সেই সূত্রকে সমর্থন করে। কারণ আমরা দেখেছি সাইন 0 ডিগ্রি এর মান 0, আস্তে আস্তে 90 ডিগ্রি যখন হচ্ছে, তখন ধীরে ধীরে যখন 90 ডিগ্রি হচ্ছে সাইনের মান, তখন 0 থেকে মানটা বেড়ে একে পৌঁছেছে। উল্টাভাবে কসের ভ্যালু 0 থেকে যখন 90 ডিগ্রিতে পৌঁছচ্ছে, তখন কসের মান 0 ডিগ্রিতে 1 হলো এবং এরপরে ধীরে ধীরে কমতে কমতে এটা 0-তে পৌঁছলো। অতএব মাঝখানে অর্থাৎ 45 ডিগ্রিতে তাদের দুইজনের মান একই থাকে এবং বাকি মানগুলো উল্টোভাবে এগিয়ে যায়, যেটি আমি তোমাদেরকে মানগুলো মেমোরাইজ করার সময়ও বলেছি। তুমি চাইলে বাকি প্রত্যেকটা কোণের জন্য এই মানটা চেক করে দেখতে পারো। যেমন আমরা বললাম যে tan cot, সো মিলিয়ে দেখো tan 60 সমান cot 30 হবে, tan 60 ডিগ্রি এর মান √3, cot 30 ডিগ্রি এর মান √3। একইভাবে cos 60 ডিগ্রি এর মান 2, cosec 60 ডিগ্রি 30 ডিগ্রি এর মান 3। এভাবে যদি আমরা প্রকাশ করি এই ভ্যালুটা এভাবে পাবো। অতএব এই ভ্যালুটা আমাদের বাস্তব ক্ষেত্রে যে মান, সেই মানকে সমর্থন করে আমাদের সূত্রটা। সো এই সূত্রটা কীভাবে এসছে তোমরা চাইলে বইয়ের মধ্যে একটু দেখে নিতে পারো। আমি ক্লাসটা সংক্ষিপ্ত করার জন্য মোর ডিটেলসে আর যাচ্ছি না। এরপরে দেখো আমরা π/2 প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা যে সূত্রটি পাই, আমি কিভাবে এই সূত্রগুলো এসছে বা কীভাবে এই মানটা ডিরাইভড হয়েছে, আমি সেটা বইয়ে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি জাস্ট তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য গো থ্রু করছি, যাতে ক্লাসটা সংক্ষিপ্ত থাকে। সো তোমাদের যদি আরও আগ্রহ থাকে, তোমরা বইয়ে পৃষ্ঠা উল্টে এই জিনিসটি দেখে নিতে পারো। সাইন π/2 প্লাস থিটা সমান কস থিটা, কস π/2 প্লাস থিটা সমান মাইনাস সাইন থিটা, ট্যান π/2 প্লাস থিটা সমান মাইনাস কট থিটা, কোসেক π/2 প্লাস থিটা সমান সেক থিটা, সেক π/2 প্লাস থিটা সমান মাইনাস কোসেক থিটা, কট π/2 প্লাস থিটা সমান মাইনাস ট্যান থিটা। এবার আসো, আচ্ছা আগের টপিকে একটু কথা বলে নিই। আমরা যখন বলছি যে সাইন π/2 মাইনাস থিটা অথবা এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে π/2 মাইনাস থিটা, মানে এটা কি, কোন কোয়াড্র্যান্টে থাকে, এই কোণটা কোন কোয়াড্র্যান্টে থাকে। যদি এটা যেহেতু ধনাত্মক কোণ π/2 মাইনাস থিটা, সো π/2 মানে 90 ডিগ্রি, মাইনাস থিটা মানে সূক্ষ্ম কোণ, অর্থাৎ এই ঘূর্ণায়মান রশ্মিটি প্রথম কোয়াড্র্যান্টে থাকতেছে। যে কোণ উৎপন্ন, আমরা বলেছি ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে একটি স্থির রশ্মিকে কেন্দ্র করে অপর একটি রশ্মি ঘুরতে থাকে, এটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, সেটি 90 ডিগ্রি যাওয়ার পরে আবার ডান পাশে ক্লকওয়াইজ ঘুরে সে এখানে এসে পৌঁছিয়েছে, সেক্ষেত্রে সে প্রথম কোয়াড্র্যান্টে অবস্থান করছে। তো প্রথম কোয়াড্র্যান্টে আমরা দেখলাম যে প্রত্যেকটা কোণের মানই ধনাত্মক। এই যে দেখা যাচ্ছে এখানে সাইনের মান, সাইন π/2 মাইনাস থিটা এর মান ধনাত্মকে আসছে, কস থিটা কসের মানও ধনাত্মকে, ট্যান কট এভাবে প্রত্যেকটির মান ধনাত্মক হিসেবে এসছে। বাট এখানে আমরা একটা ভিন্ন ব্যাপার লক্ষ্য করলাম যে π/2 প্লাস থিটা এর ক্ষেত্রে সাইনের ভ্যালু ধনাত্মকে এসছে, কসের ভ্যালু ঋণাত্মক, ট্যানের ভ্যালু ঋণাত্মক, কোসেকের ভ্যালু ধনাত্মক, সেকের ভ্যালু ঋণাত্মক, কটের ভ্যালু ঋণাত্মক। তোমরা যদি আমার ক্লাসগুলো ফলো করে থাকো, তাহলে তোমরা অলরেডি জানার কথা যে আমরা বলেছিলাম, আগের ক্লাসেই বলেছিলাম যে আমরা যখন কোণগুলোকে চতুর্ভাগে রাখি, তখন এই চতুর্ভাগে যখন ঘূর্ণায়মান রশ্মিটি থাকে, তখন সকল ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু ধনাত্মক, অল পজিটিভ, আমরা এভাবে বলি অল পজিটিভ। এখানে যখন সেটি দ্বিতীয় কোয়াড্র্যান্টে থাকে, এইটির নাম দ্বিতীয় কোয়াড্র্যান্ট অথবা দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেকের ভ্যালু ধনাত্মক, সাইন এবং কোসেকের ভ্যালু ধনাত্মক।
তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কটের ভ্যালু ধনাত্মক, এবং চতুর্থ চতুর্ভাগে স্যাক এবং কোসেকের ভ্যালু স্যাক এবং কসের ভ্যালু ধনাত্মক। এই 6টি অনুপাতের মান প্রথম চতুর্ভাগে 6টি অনুপাতের মান ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন কোসেক, তৃতীয় চতুর্ভাগে ট্যান কট এবং চতুর্থ চতুর্ভাগে স্যাক কসের ভ্যালু ধনাত্মক। যেটি আমরা এখানে প্রমাণ পাই আগেরটাতে প্রত্যেকটি অনুপাতের মান প্রথম চতুর্ভাগের জন্য ধনাত্মক এসছে, বাট π/2 প্লাস টিটা এই কোণের জন্য, অর্থাৎ যেটা দ্বিতীয় চতুর্ভাগে π/2 প্লাস টিটা, এটা হচ্ছে একটি স্থূলকোণ। π/2 মানে 90 ডিগ্রি প্লাস টিটা অর্থাৎ একটা সূক্ষ্মকোণ। আমরা জানি টিটা দিয়ে সূক্ষ্মকোণ ইন্ডিকেট করে। সো এই সূক্ষ্মকোণের জন্য যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটি হবে অবশ্যই, সেই ভ্যালুর জন্য আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত পাবো সেই ত্রিকোণমিতিক অনুপাতটি অবভিয়াসলি আমাদের সাইন এবং কোসেকের জন্য ধনাত্মক আসবে, কারণ এখানে এক্সের ভ্যালু ঋণাত্মক। আমি যদি বলি এক্সের ভ্যালু ঋণাত্মক আসবে, ওয়াইয়ের ভ্যালু ধনাত্মক যেহেতু উপরের দিকে, এবং আর এর শুধু মান আছে, কোনো দিক নেই, সো আর এর ভ্যালু পজিটিভ। সো এক্সওয়ালা যে অর্থাৎ ভূমি, আমরা জানি এই 6টি অনুপাতের মধ্যে ভূমি যেখানে আছে, অর্থাৎ ভূমি আছে কার কার কাছে, ভূমি আছে কসের কাছে, ভূমি আছে ট্যানের কাছে, ভূমি আছে সেকের কাছে, এবং ভূমি আছে কটের কাছে। সো এই 4টি অনুপাত ঋণাত্মক, বাকি 2টি অনুপাত অর্থাৎ সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ আর কোসেক ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। অতএব এই 2টি অনুপাতের ভ্যালু দ্বিতীয় কোয়াড্রান্টের ধনাত্মক, এবং বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান এক্ষেত্রে ঋণাত্মক। একই হিসাবে তোমরা ট্যান এবং কট তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক এবং বাকি অনুপাতগুলোর ভ্যালু ঋণাত্মক। একই হিসাবে স্যাক এবং কসের ভ্যালু চতুর্থ চতুর্ভাগে ধনাত্মক এবং বাকি চতুর্ভাগে ঋণাত্মক। আমরা পরবর্তী যে টপিকগুলোতে বইয়েই ফেরত যাই, কারণ আমার কাছে মনে হয়েছে এখানে আসলে খুব বেশি কিছু আলোচনা করার নেই। অ্যাকচুয়ালি যে ব্যাপারটা আলোচনা করার ছিল সেটি হচ্ছে যে কোনো কোণের জন্য 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মান কীভাবে নির্ণয় করব। সো আমি মূল জিনিসটি আলোচনা করেছি। ফাইনাল কথাগুলো বলার আগে আমি কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। সো আমি π/2 মাইনাস টিটা এটার জন্য আমি ভ্যালুগুলো নির্ণয় করছি। একটা উদাহরণ চাইলে তোমরা দেখতে পারো, সাইন π/3 মানে হলো সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রিকে আমরা চিন্তা করতে পারি 90 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি। সো কস π/6, এটা তো আমরা এক্সাম্পল দিয়েছিলাম, এটা শেষ। এরপরে পাই প্লাস টিটা, কোণের ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা চিন্তা করি, পাই প্লাস টিটা অর্থাৎ পাই হলো 180 ডিগ্রি প্লাস টিটা, মানে একটি সূক্ষ্মকোণ 180 ডিগ্রির সাথে একটি সূক্ষ্মকোণ যোগ করলে সেটি তৃতীয় চতুর্ভাগে থাকবে। সো আমরা এখানে যদি দেখি সূত্রের মধ্যে, তাহলে আমরা দেখব যে এখানে সূত্রের মধ্যে সাইনের ভ্যালু তৃতীয় চতুর্ভাগে আমরা বলেছি ট্যান কট ছাড়া বাকি সব ভ্যালু ঋণাত্মক, বাকি 4টি অনুপাত ঋণাত্মক। এখানে সাইনের ভ্যালু ঋণাত্মক এসছে, কসের ভ্যালু ঋণাত্মক এসছে, ট্যানের ভ্যালু ধনাত্মক, কোসেকের ভ্যালু ঋণাত্মক, সেকের ভ্যালু ঋণাত্মক, কটের ভ্যালু ধনাত্মক। আমার কথা প্রমাণ পাওয়া গেল। সো আমরা সাইন 4π/3 এই কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত সাইনের ভ্যালু যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা দেখব, তো আমরা যেটা দেখতে পেলাম যে এখানে তৃতীয় কোয়াড্রান্ট যেহেতু তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট ছাড়া বাকিগুলোর ভ্যালু ঋণাত্মক আসছে। পাই মাইনাস টিটা এটা দ্বিতীয় কোয়াড্রান্টে যায়। সো একইভাবে আমরা দেখব দ্বিতীয় কোয়াড্রান্টে সাইনের ভ্যালু ধনাত্মক, কসের ভ্যালু ঋণাত্মক, ট্যানের ভ্যালু ঋণাত্মক, কোসেকের ভ্যালু ধনাত্মক, সেকের ভ্যালু ঋণাত্মক এবং কটের ভ্যালু ঋণাত্মক। বাকি সকল অনুপাতের ভ্যালু এভাবে ঋণাত্মক এসছে। সো আমি যদি একটি উদাহরণ দেখি, সাইন 2π ডিভাইডেড বাই 3, এটাকে যদি আমি পাই মাইনাস টিটা এই ফরম্যাটে প্রকাশ করি, তাহলে এটা দ্বারাই π-π/3। তুমি যদি এই জিনিসটি বিয়োগ করো তাহলে খুব ইজিলি 2π/3 পাবে, কারণ 3 পাইয়ের নিচে হর হলো 1, 3 এবং 1-এর লসাগু হবে 3, 1 দিয়ে 3কে ডিভাইড করলে 3π মাইনাস পাই, সো 2π হবে। সো 2π/3 থেকে আমরা এই লাইনটি এভাবে পেলাম। এরপরে হলো
সূত্র প্রয়োগ সাইন পাই মাইনাস টিটা ইকুয়াল টু সাইন পাই বাই 3, সরাসরি যে সূত্র আছে সেই সূত্র। তো এটার ভ্যালু পাই বাই 3 এর ভ্যালু হচ্ছে সাইন 60 এর ভ্যালু √3/2। এখানে একটি ব্যাপার লক্ষণীয়, দেখো এই যে শুরু থেকে যদি আমরা সূত্রগুলো দেখি, কোথাও সাইনের ভ্যালু কসে আসছে। যেমন আমি যদি বলি সাইন পাই বাই 2 মাইনাস টিটা, এখানে দেখো এটার ভ্যালু কসে আসছে। এরপরে যদি পাই বাই 2 প্লাস টিটা, এটাতেও সাইনের ভ্যালু কসে এসছে, সাইন পাই বাই 2 প্লাস টিটা কসে এসছে। কিন্তু সাইন পাই প্লাস টিটা এক্ষেত্রে সাইনের ভ্যালু সাইনে এসছে, মাইনাস এসছে সেটা তৃতীয় কোয়াড্রান্টে গিয়েছে সেজন্য। কিন্তু এখানে দুইটি ব্যাপার, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতটা কোথাও পরিবর্তন হচ্ছে, কোথাও পরিবর্তন হচ্ছে না, কোথাও প্লাস হচ্ছে, কোথাও মাইনাস হচ্ছে। প্লাস মাইনাসের ব্যাপারটি আমরা অলরেডি ক্লিয়ার করে ফেলেছি, অর্থাৎ অল পজিটিভ প্রথম কোয়াড্রান্টে থাকলে সব ত্রিকোণমিতিক অনুপাতের মান ধনাত্মক হবে, দ্বিতীয় কোয়াড্রান্টে হলে শুধু সাইন এবং কোসেক ধনাত্মক, বাকি চারটি অনুপাত ঋণাত্মক, তৃতীয় কোয়াড্রান্টে হলে ট্যান কট ধনাত্মক, বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো মান ঋণাত্মক, চতুর্থ কোয়াড্রান্টে হলে কস এবং সেকের ভ্যালু ধনাত্মক এবং বাকি সকল ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু ঋণাত্মক হবে। সো এই ধনাত্মক ঋণাত্মকের ব্যাপারটি আমরা ক্লিয়ার করেছি। কিন্তু আমি যদি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর কথা বলি, এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ক্ষেত্রেও আমরা একটা ব্যাপার লক্ষ্য করেছি যে কিছু ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত সাইনটা কসে কনভার্ট হচ্ছে, কস সাইনে কনভার্ট হচ্ছে, ট্যান কটে কনভার্ট হচ্ছে, কট ট্যানে কনভার্ট হচ্ছে, সেক কসে সেক কুসেকে কনভার্ট হচ্ছে, কুসেক সেকে কনভার্ট হচ্ছে। এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি, কিছু ক্ষেত্রে হচ্ছে, কিছু কোণের জন্য হচ্ছে না। আবার সাইনের ব্যাপারটি তো আমরা ক্লিয়ার করেছি। এরপরে আমি সরাসরি যে কোনো কোণের জন্য আমি সূত্রতে চলে যাই, আমি আর সময় নষ্ট না করি, ক্লাসটি আর দীর্ঘ না করি। সো আমরা যে কোনো কোণের জন্য যে সূত্রটি প্রয়োগ করব সেটা হচ্ছে n পাই বাই 2 প্লাস মাইনাস টিটা। এর মানে কি n পাই বাই 2 প্লাস মাইনাস টিটা, অর্থাৎ আমি যদি একটি উদাহরণ দিয়ে আমরা লক্ষ্য করি, সাইন আমরা যদি বলি সাইন 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 9 পাই, সাইন 9 পাই, এই সাইন 9 পাইয়ের ভ্যালু আমরা বের করব। এই সাইন 9 পাইকে আমরা n পাই বাই 2 প্লাস মাইনাস টিটা এই ফরম্যাটে প্রকাশ করব। তাহলে সাইন পাই বাই 2 সাইন 9 পাই এটিকে যদি, এই কোণটিকে যদি আমরা পাই বাই 2 প্লাস মাইনাস টিটা এভাবে প্রকাশ করতে যাই, তাহলে কি দাঁড়ায় 18 পাই ডিভাইডেড বাই 2 প্লাস 0, 18 পাই ডিভাইডেড বাই 2 প্লাস 0 এটি দাঁড়াচ্ছে। সো n পাই বাই 2 প্লাস মাইনাস টিটা এই ফরম্যাটে প্রকাশ করলাম। এখন আমরা যদি লক্ষ্য করি, একটি উদাহরণ দেখলাম, এখন আমরা লক্ষ্য করি কিভাবে এই সূত্র ব্যবহার করে n পাই বাই 2 প্লাস মাইনাস টিটা ব্যবহার করে সাইন 9 পাই এই কোণের ভ্যালু বের করব। নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান নির্ণয় করা যায়। প্রথমে প্রদত্ত কোণকে দুই ভাগে ভাগ করতে হবে, যার একটি অংশ পাই বাই 2 বা পাই বাই 2 এর n গুণিতক এবং অপরটি সূক্ষ্ম কোণ, অর্থাৎ প্রদত্ত কোণকে n পাই বাই 2 প্লাস মাইনাস টিটা আকারে প্রকাশ করতে হবে। n জোড় সংখ্যা হলো অনুপাতের ধরন একই থাকবে, অর্থাৎ সাইনের অনুপাত সাইন থাকবে। যেহেতু আমরা এখানে সাইনের ক্ষেত্রে যে জিনিসটি পেলাম যে 18 পাই বাই 2 হচ্ছে 18 পাই বাই 2, যেখানে প্লাস 0 বা মাইনাস 0 যাই বলি না কেন কোনো পার্থক্য সৃষ্টি করবে না এটা। অতএব আমরা যদি দেখি এখানে 18 এইটা হচ্ছে একটা জোড় সংখ্যা, অতএব n জোড় সংখ্যা হলে অনুপাতের ধরন একই থাকবে। সো আমরা একটা জিনিস পেয়ে গেলাম, এখানে দুটি পরিবর্তন হয়, একটা হলো মানের আর একটি হলো দিকের। তো তাহলে এক্ষেত্রে একটি হলো ত্রিকোণমিতিক অনুপাতটি পরিবর্তন হয়, আরেকটি হলো ঋণাত্মক চিহ্ন আসে। সো ত্রিকোণমিতিক অনুপাতটি পরিবর্তন হবে কিনা এখানে বলা আছে, বইয়ে বলে দিচ্ছে আমাদেরকে, যদি n জোড় সংখ্যা হয় তাহলে অনুপাতের ধরন একই থাকবে। যেহেতু এটি সাইন 9 পাই থেকে আমরা সাইন 9 পাই থেকে আমরা লিখছি সাইন 18 পাই 18 পাই বাই 2 প্লাস 0, তাহলে সাইন 18 পাই বাই 2 প্লাস 0 যদি লিখি, তাহলে 18 এর জায়গায় আমি কি লিখব
যেহেতু এটি জোড় সংখ্যা, অতএব সাইন সাইনে থাকবে। এরপর কি বললাম, অর্থাৎ সাইন সাইনে থাকবে, কোসাইনের অনুপাত কোসাইন হবে, অ্যান্ড বিজোড় সংখ্যা হলে সাইন, ট্যান, সেক এগুলো যথাক্রমে কস, কট, কোসেকে যাবে। যেহেতু বিজোড় না, একই থাকবে আমাদের এই কোণের ক্ষেত্রে। একইভাবে কোসাইন উল্টাভাবে এই ঘটনাটি ঘটবে। এন পাই বাই টু, তৃতীয় ধাপে আমাদের কোণের মানটা আমরা পেয়ে যাব এন পাই বাই টু প্লাস মাইনাস টিটা। কোণের অবস্থান কোন চতুর্ভাগে হবে জানার পর ওই চতুর্ভাগের প্রদত্ত অনুপাতের যে চিহ্ন, সেই চিহ্ন অনুযায়ী দুই ধাপ থেকে নিরূপিত অনুপাতের পূর্ব চিহ্ন বসাতে হবে। অতএব এখানে এখানে যদি আমরা দেখি সাইনে থাকলে এরপরে মাইনাস আসবে কিনা। 18π/2 এটি কোন চতুর্ভাগে যাবে? আমরা জানি একবার ঘুরে আসলে 4π/2, দুইবার ঘুরে আসলে 8π/2, 12π/2, 16π/2, 17π/2, 18π/2। অতএব এটি দ্বিতীয় চতুর্ভাগে থাকবে। আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে সাইন ধনাত্মক, অতএব সাইন এটি হবে, সাইনের আগে প্লাস চিহ্নই থাকবে, না দিলেও চলে, সাইন 0 ডিগ্রি, অর্থাৎ এটার ভ্যালু হবে সাইন 0 ডিগ্রি এর মান 0। এখান থেকে আমরা পেলাম সাইন 9π এর মান হবে ফাইনালি 0। আই হোপ তোমরা আমার এই উদাহরণটি থেকে বুঝতে পেরেছো। আমরা আরেকটি বই থেকে উদাহরণ দেখি। সাইন 9π/2 প্লাস টিটা, এক্ষেত্রে n = 9 বিজোড় সংখ্যা, তাই সাইন পরিবর্তিত হয়ে কস হবে। আর 9π/2 9টা π/2 অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে থাকবে। কারণ আমরা যদি দেখি একবার ঘুরে আসলে 4π/2, 8π/2, 9π/2 প্লাস টিটা, যেহেতু এটি দ্বিতীয় চতুর্ভাগে থাকছে এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইনের ভ্যালু ধনাত্মক, সো এটা ধনাত্মক হবে, কসের আগে কোনো চিহ্ন বসবে না এবং কস টিটা, সো ভ্যালুটা এইভাবে আসবে। সো এখান থেকে আমরা প্র্যাকটিক্যালি যে কোনো কোণের মান নির্ণয় করতে পারি। যেমন এখানে একটি মান দিয়েছে সাইন 10π প্লাস টিটা। আমরা এই সূত্র nπ/2 প্লাস টিটা সূত্র যদি প্রয়োগ করি, 10πকে nπ/2 লিখতে গেলে 20π/2 হবে, 20π/2 প্লাস টিটা। যেহেতু 20 জোর, সাইনে থেকে যাবে 20টা π/2 প্লাস টিটা। এটা কোন চতুর্ভাগে থাকে যদি আমরা একটু চিন্তা করি, 20π/2, 4×5 = 20, এখানে থাকবে 20 বার π/2 হলে চতুর্থ চতুর্ভাগে শেষ হলো, প্লাস টিটা অল পজিটিভ, সো এটি ধনাত্মক হবে, অর্থাৎ সাইন টিটাই হবে। সো যে কোনো কোণের মান আমরা এভাবে প্র্যাকটিক্যালি নির্ণয় করতে পারি এই ধারণাটা ব্যবহার করে, এই সূত্রটা ব্যবহার করে। আমাদের আলাদা করে তোমাদের বইয়ে যে টপিকগুলো বলেছে সেগুলো দেখার দরকার নাই। আমরা যদি শুধু nπ/2 প্লাস মাইনাস টিটা এই সূত্রটা ব্যবহার করি, তাহলে আমরা যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারবো। আলাদাভাবে আমার π/2 প্লাস টিটা, π/2 মাইনাস টিটা, পাই প্লাস টিটা, পাই মাইনাস টিটার জন্য সূত্র শেখার প্রয়োজন নেই। মান নির্ণয় করি। এখান থেকে আমরা এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটি থেকে আমরা অনুশীলনীর অঙ্ক করতে পারবো। সো আমরা যদি দেখি সাইন 11/90π কস 1/30π, সাইন 101/90π কস 31/30π কস 5/3π। তো এখানে আমরা কি করলাম, হরলবে সাইন 11/90, এখানে হরলবের 2 গুণ করে দিলাম, তাহলে এটা 22/180। এখানে হরলবে 6 গুণ করে দিলাম, 6/180। এখানে হরলবে 2 গুণ করলাম, এখানে হরলবে 6 গুণ করলাম, এখানে হরলবে 60 গুণ করলাম। এই কাজটি আমরা কেন করলাম? এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি কোণের হর 180 চলে এসছে। আমরা যদি সামনে দেখি কি দাঁড়ালো, এটি সাইন 12/180π, এটা যেভাবে আছে সেভাবে রয়ে গেল। এখানে দেখলাম এগুলো সব সূক্ষ্মকোণ, 22/180, 6/180, এটি একটি সূক্ষ্মকোণ। কিন্তু 202/180π এটি একটি স্থূলকোণ। এটাকে পাই প্লাস টিটা এভাবে আমরা প্রকাশ করছি। তোমরা যদি যোগ করো দেখবা 180 পায়ের হর হলো 1, অর্থাৎ এই দুইটি যোগ করলে 202/180π আসবে। তোমরা চেক করে দেখতে পারো। এটিও স্থূলকোণকে পাই প্লাস টিটা, এটি স্থূলকোণ 300/180, এটি 2π মাইনাস টিটা। এভাবে আমরা লিখে প্রকাশ করলাম।
এরপর সরাসরি আমরা সূত্রটা প্রয়োগ করে দিচ্ছি। তুমি যদি দেখো পাই প্লাস টিটার যে সূত্র আছে, সাইন পাই প্লাস টিটার ক্ষেত্রে সাইন সাইনের থেকে যায়, এবং এটা তৃতীয় কোয়াড্রান্টে যায়, সেখানে মাইনাস আসে, এবং সো মাইনাস সাইন 22/180 পাই। এক্ষেত্রে পাই প্লাস টিটা একই কথা, মাইনাস কস, যেহেতু তৃতীয় কোয়াড্রান্টে পাই প্লাস টিটা হলে অবশ্যই তৃতীয় কোয়াড্রান্টে সাইন টেন কট ছাড়া বাকি চারটে অনুপাত ঋণাত্মক, সো মাইনাস এসছে, কস এটা দাঁড়াচ্ছে 2 পাই মাইনাস টিটা। এটি চতুর্থ চতুর্ভাগে, 2 পাই মানে হচ্ছে কত 360 ডিগ্রি, 2 পাই 1 পাই মানে 180, 2 পাই মানে 360, মাইনাস টিটা মানে চতুর্থ চতুর্ভাগ। আমরা জানি চতুর্থ চতুর্ভাগে কসের ভ্যালু ধনাত্মক, সো কসের ভ্যালু এখানে আর মাইনাস দাঁড়ায়নি, যেখানে এখানে মাইনাস এসছে সাইন পাই প্লাস 22/180, এক্ষেত্রে মাইনাস আসছে, কস পাই প্লাস 6/180 এখানে মাইনাস এসছে, কিন্তু এখানে মাইনাস আসেনি। সো ফাইনালি কি দাঁড়াচ্ছে, এখান থেকে আমরা দেখলাম যে কোণগুলো যোগ বিয়োগ যাচ্ছে। সাইন 22 ডিভাইডেড বাই 180 সাথে মাইনাস সাইন 22/180, কস 6/180 মাইনাস কস 6/180 পাই, বাকি থাকলো কস 60/180 পাই। আমরা কাটাকাটি করলে কি পাই, 60 দিয়ে কাটাকাটি করলে পাই/3 পাই। সো আমরা জানি কস পাই/3 ইকুয়াল টু হাফ। সো এভাবে বাকি কোণগুলোর ক্ষেত্রেও তোমরা এই একই নিয়মে অঙ্কগুলো হয়েছে, আই গেস তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। যদি কোনো অঙ্ক বুঝতে না পারো তোমরা আমাকে জানাও, আমি সেই অঙ্কগুলো এক্সপ্লেন করে তোমাদের জন্য আপলোড দিব ক্লাসটা। সো ভালো থাকবে। আমাদের অষ্টম অধ্যায় এখানেই শেষ। ইনশাল্লাহ যদি আরও প্রয়োজন হয় বাকি টপিক নিয়েও আমরা অষ্টম অধ্যায়ের উপর আরও ক্লাস করব। তবে আমার মনে হচ্ছে আমরা অষ্টম অধ্যায়ের মৌলিক যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো আমরা সম্পূর্ণরূপে কভার করতে পেরেছি এই 4-5টি ক্লাসে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।